বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, ভাসানী, জিন্না, ভুট্টা সাহেব এবং আইয়ুব সাহেব মানে আইয়ুব খান এরকমের যে সকল প্রসিদ্ধ লোক আমাদের মাঝে পূর্বে ছিল এখন নাই, অর্থাৎ তারা দুনিয়া থেকে চলে গিয়েছেন। এদের ব্যাপারে আমি এখন আপনাদের মাঝে কিছু কথাবার্তা বলবো। শুনেন, এই সকল লোকদেরকে আমরা অনেক সময় খারাপ জানি এবং নিজেদের মধ্যে কাদা ছোড়াছুরি করি এদেরকে নিয়ে। দেখবেন যারা জিয়াউর রহমানের ভক্ত রয়েছেন এরা তো নিঃসন্দেহে বিএনপির লোক। তারা সব সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যেই দলটি রয়েছে আওয়ামী লীগ তাদেরকে গালি দেয়। হ্যাঁ, বঙ্গবন্ধু ওইটা করছে, বাকশাল কায়েম করতে চাইছে, এইটা ওইটা নানান কথা বলে। আবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যেই দল অর্থাৎ আওয়ামী লীগ, এদের মধ্যে যে সকল লোক রয়েছে এরা আবার বিএনপি অর্থাৎ জিয়াউর রহমানের দলের লোকদেরকে খালি গালি দেয়। হ্যাঁ, এইটা ওইটা হ্যাং ত্যাং, জিয়াউর রহমান এটা করছে ওটা করছে, হ্যাঁ বঙ্গবন্ধুকে মেরে ফেলছে, নানান কাহিনী, মানে শেষ নেই, মানে যত প্রচুর পরিমাণে কাদা ছড়াছড়ি। এরপরে পূর্বের ইতিহাসগুলো দেখেন, সেখানেও আমরা অনেক বিভেদ দেখতে পাই। হ্যাঁ, আমি বলতে চাই, জিন্না সাহেব বলেন, আইয়ুব খান বলেন, ভুট্টা সাহেব বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন, জিয়াউর রহমান বলেন, এরা সবাই ভালো, এরা সবাই পজিটিভ। এরা সবাই ভালো এবং তারা চেয়েছিল দেশকে এগিয়ে নিয়ে যেতে, দেশের ভালো চেয়েছিল, জনগণের ভালো চেয়েছিল। এখন বলতে পারেন হুজুর তাহলে আপনি কোন দল? আপনি তো সবার প্রশংসা করেন। আমি বলবো দেখুন, আমি কোনো দলে নাই, তবে আমি দেশের স্বার্থে কথা বলি। কয়েকটা কথা দেখুন, আজকে আমরা খেলাফতকে বলি স্বর্ণযুগ, অর্থাৎ আমরা জানি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় আমরা শুনেছি, কথার মাধ্যমেও বিভিন্ন ওয়াজ নসিহত শুনেছি, বাঘ এবং হরিণ একসাথে পানি খেত, বাঘ এবং হরিণ একসাথে তারা পানি খেত, এতটা ন্যায় বিচার ছিল। আর খেলাফত থাকলে কতটা যে ভালো সেটা আপনাদেরকে আমি বলে বোঝানো সম্ভব না। দেখুন, এখন যারা নির্বাচনের জন্য সচরাচর আসে, ব্যয়বহুল টাকা খরচ করে আসে এবং তাদের চিন্তাভাবনা ওই টাকা উঠাইয়া তারপরে যাবে এবং পাশাপাশি কিছু ইনকাম করে গেলে তারও ভালো। যেই টাকা খরচ করছে সে টাকাই যদি তোলার উদ্দেশ্য হয় তাহলে তার নির্বাচনে আসার কোনো মানে হয় না। ওই টাকা তো তুলবেই, আরও কিছু টাকা তুলবে। এর মানেই তো হচ্ছে গণতন্ত্র একটি মূর্খের একটা অভ্যাস। আপনারা খেলাফতে দেখেন, যিনি খেলাফতে থাকেন মৃত্যুর আগ পর্যন্ত তিনিই খেলাফতের দায়িত্বে থাকেন। হ্যাঁ, এর মাধ্যমে 5 বছর পর পর নির্বাচনেরও প্রয়োজন হয় না, আর 5 বছর পর পর দুর্নীতিরও প্রয়োজন হয় না, যে এক দল যাবে আর এক দল আইসা ইচ্ছা মতো ভাঙা আবার লুটতরাজ করে চলে যাবে। আপনাদেরকে যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে, খেলাফত এমন একটা জমানা ছিল যেখানে কোনো ধরনের উল্টাপাল্টা তো দূরের কথা, মানে সবাই সৎভাবে চলতে বাধ্য ছিল, কারণ একজন আজীবন ক্ষমতায় থাকবে এবং রীতিমতো সে শাসন করবে। আর গণতন্ত্র এমন একটা বিষয়, মাইরে হোক কাইটে হোক ক্ষমতায় থাকতেই হবে, এতে জুলুম হোক অত্যাচার হোক ওই দিকে মানুষ সচরাচর তাকানোর সুযোগ পায় না। এখন বলবো, আমি যেই সকল লোকদের কথা প্রথমে বলেছি তারা কিন্তু সবাই ভালো, কিন্তু ব্যাপার হচ্ছে তাদের কারোরই দূরদর্শিতা ছিল না। হ্যাঁ, অর্থাৎ দূরদর্শিতা এমন জ্ঞান, এই জ্ঞান আপনি কোনো ইউনিভার্সিটিতে পড়ে শিখতে পারবেন না। অর্থাৎ আপনি মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় পড়েন, মদিনা ইউনিভার্সিটি পড়েন, বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় পড়েন, জগন্নাথে পড়েন, বুয়েটে পড়েন, এই সব জায়গায় পড়ে কি আপনার দূরদর্শিতা শেখা সম্ভব? দূরদর্শিতা এমন জ্ঞান যেটা সরাসরি আল্লাহ প্রদত্ত। আমি এই সকল লোকদের ভুল ধরব না, কিন্তু তাদেরকে আমি যথেষ্ট শ্রদ্ধার সহিত তাদের ব্যাপারে জানাতে চাই, তাদের কারোরই দূরদর্শিতা ছিল না, অর্থাৎ ভবিষ্যৎ বোঝার জ্ঞান, এই জ্ঞানগুলো তাদের ছিল না। যার কারণেই দেখেন আমাদের হিন্দুস্তানটা আমাদের হাত থেকে হাতছাড়া হয়ে যায়। হাতছাড়া হয়ে যায় কিভাবে? যখন ব্রিটিশরা আমাদের থেকে চলে যাবে, অর্থাৎ ব্রিটিশরা আমাদেরকে শাসন করার পরে, শাসনের নামে শোষণ করার পরে যখন চলে যাবে, তখন তারা চেয়েছিল মুসলমানরা পুনরায় যাতে ক্ষমতা না পায়। ক্ষমতা যেহেতু না পায়, সে কারণে কী করা দরকার সেটাই তারা করেছে। হ্যাঁ, একটু গোছায় বলি, আওয়ামী লীগের পরে বিএনপি আসে, বিএনপির পরে আবার আওয়ামী লীগ আসে, এটাই কিন্তু সাধারণত ঘটনাক্রমে। যদি জামাত বা চরমনাই বা ছোটোখাটো দল যদি ক্ষমতায় এসে পড়ে তাহলে সেটার সাবজেক্ট ভিন্ন, কিন্তু বিরোধী দলীয় বড় দলগুলোই কিন্তু ক্ষমতায় আসে, এটাই কিন্তু নিয়ম। ঠিক তদ্রূপভাবে হিন্দুস্তানে পূর্বে ছিল মুঘল সাম্রাজ্য, যেটা ছিল সম্পূর্ণ মুসলিমদের।
মুঘলদেরকে সরাইয়া ব্রিটিশরা আসছে, তাহলে ব্রিটিশদেরকে সরাই আবার মুঘলরা আসবে, অর্থাৎ পুনরায় মুসলমানরা এই ক্ষমতা পাবে। এটা মূলত ব্রিটিশরা বুঝতে পেরেছিল, কিন্তু আমাদের এই সকল বড় বড় আলেম ওলামা আকাবির অথবা বড় ধরনের নেতারা এগুলো বোঝে নাই। না বোঝার কারণেই মূলত আমাদের এই হিন্দুস্থানটা হাতছাড়া হয়ে যায়। ব্রিটিশরা চেয়েছিল পুরো মুসলমানদেরকে এই হিন্দুস্থান থেকে বের করে দেবে, তাড়িয়ে দেবে, কিন্তু ব্রিটিশরা বুঝে উঠতে পারে নাই যে কিভাবে মুসলমানদেরকে এই হিন্দুস্থান থেকে তাড়িয়ে দেওয়া যায়। আরে মেয়া, আমরাই তো ব্রিটিশদেরকে তখন তাড়াইয়া দিতেছিলাম, দৌড়ানোর উপরে রাখতেছিলাম, তখন মুসলমানদেরকে আবার তারা কিভাবে তাড়াবে? কোনো পদ্ধতিই ছিল না। তখন তারা চিন্তা করলো এমন একটা কাজ করতে হবে, মানে সাপও মরবে লাঠিও ভাঙবে না, অর্থাৎ মুসলমানদেরকে একটা জায়গায় বন্দি করে রাখতে হবে যাতে করে তারা এই হিন্দুস্থানটাকে শাসন করতে না পারে। সেই বন্দিখানা অথবা জেলখানা তারা তৈরি করে, সেই জেলখানার নাম দেয়া হয় পাকিস্তান। হ্যাঁ, পাকিস্তান নাম দেওয়া হয়। এই পাকিস্তানের মধ্যে মুসলমানদেরকে বন্দি করে রাখা হয়। আপনি বলতে পারেন আমরা তো স্বাধীন রাষ্ট্র। আরে মিয়া, ব্রিটিশরা যখন ক্ষমতা ছেড়ে চলে যাচ্ছে তখন ক্ষমতা কাদের? মুসলমানদেরকে। আর মুসলমানদের ক্ষমতা যাতে না পায়, মুসলমানরা যাতে ক্ষমতা না পায়, সে কারণেই তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য এই জেলখানা নামক পাকিস্তান তৈরি করে। আপনারা দেখেন যখন দেশ ভাগ করা হয়, যদি অর্ধেক অর্ধেক দেওয়া হতো, অর্থাৎ 50% 50%, তাহলে বুঝতাম না সৎভাবে ভাগ হয়েছে। কিন্তু আমাদেরকে দেখুন আয়তনের দিক দিয়ে কত ছোট জায়গা ধরাই দিছে, যেখানে আমরা পূর্বে সরাসরি হিন্দুস্তানটা শাসন করতাম। আমি বলবো অর্ধেক অর্ধেকও যদি দিত, 50% 50%ও যদি দিত, তারপরেও আমাদের উপর অন্যায় করা হতো। কারণ আওয়ামী লীগের পরে বিএনপি আসে, বিএনপির পরে আবার আওয়ামী লীগই আসে। তাহলে মুঘলরা ছিল, মুঘলদের পরে ব্রিটিশরা আসছে, ব্রিটিশদের পরে আবার তো মুঘলরাই ক্ষমতায় বসবে। হ্যাঁ, মানে আমাদেরকে যদি অর্ধেক দিত তাহলে আমাদেরকে উপরে অন্যায় করা হতো। কেন অন্যায় করা হতো? তার ব্যাপার হচ্ছে আমাদেরকে অর্ধেক শাসনের সুযোগ দেওয়া হতো, হ্যাঁ, আর অর্ধেক হিন্দুদেরকে দেওয়া হতো, যেখানে আমরা পুরো হিন্দুস্তানটাই শাসন করতাম। আচ্ছা, যাই হোক, মানে বলতেছিলাম আমাদের উপরে কিভাবে অন্যায়টা করা হয়েছে, কিন্তু এই সকল নেতারা বুঝতে পারে নাই। তারা মনে করছে ওহ, মুসলমানদের জন্য দেশ হবে, আমরা তো উন্নতি হয়ে যাব, হ্যাঁ, মুসলমানদের জন্য দেশ হবে, খুশিতে বাকবাকুম। আরে মেয়ে, আপনাকে যে পুরো হিন্দুস্তান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, আপনি কি এটা বুঝতে পারছেন? আচ্ছা, যাই হোক, ব্রিটিশদের পরে তো আবার পশ্চিমারা আসে, আমেরিকারা বুঝতে পারে যে এই পাকিস্তান দুইটা যদি আবার একসাথে থাকে তাহলে আবার হুট করে কেন আবার মুসলমানদের শক্তি বেড়ে যায়। এই কারণে আবার আমাদেরকে আলাদা করার জন্য আমাদের নেতাদেরকে জিয়াউর রহমান বা শেখ মুজিব এদেরকে বুঝাইলো যে তাদের থেকে তোমরা আবার আলাদা হও। আমাদেরকে আলাদা করার মাধ্যমে ফাটল সৃষ্টি হয়ে যায়। এটা মূলত আমাদের সেই সকল নেতারা বুঝতে পারে নাই যে আমাদের মধ্যে যদি ফাটল সৃষ্টি হয় বেশি, তাহলে আমাদের শক্তি কমে যাবে, এটা তারা বুঝতে পারে নাই। এ কারণেই বলছি তারা অদূরদর্শী, তাদের দূরদর্শিতা ছিল না। কিন্তু তাদেরকে আমি খারাপ বলি না। দেখুন, তাদের থেকে আমরা আলাদা হওয়ার কারণে আমাদের শক্তি সম্পূর্ণ কমে গেছে। যেখানে পুরো হিন্দুস্তানটা মুসলমানরা রাজত্ব করবে, সেখানে আজকে ইন্ডিয়া তথাকথিত হিন্দুরা যা বলে সেটা শুনেই আমরা মানতে হয়। এটাই হচ্ছে অদূরদর্শিতার প্রমাণ, যেটা আমাদের পূর্ব নেতাদের ছিল। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক।